ওনার বাবা কিন্তু রাজা ছিলেন এই অঞ্চলের, যা 900 প্রবর্তন করেন, যেটার নাম হলো আপনার কদম্পা। এটা একটা বিশেষ সম্ভবত পাথরের মূর্তি, ধরবো না। মূর্তিগুলোর রহস্য আমার জানা নাই, এটা আমি দেহের একটু অংশ এই জায়গায় দেওয়া হয়েছে, অংশটা তো দেখা যায়। আগে চলেন এই মন্দিরটার ভিতরে যাই। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা বিভাগের অন্তর্গত মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ উপজেলার বজ্রযোগিনী গ্রামে অতীশ দীপঙ্করের বাস্তবিটার মূল ফটক থেকে প্রায় 10 ফুট দূরে দাঁড়িয়ে প্রায় 5.5 ঘন্টা অন্তহীন এক যাত্রা শেষ করলাম। অবশেষে এসে পৌঁছালাম এই অতীশ দীপঙ্করের বাস্তবিটাতে। এইটা আমি আজ থেকে প্রায় 6 থেকে 7 বছর আগে আমি মোবাইলে পেয়েছিলাম আপনার একটা আর্টিকেলে, অতীশ দীপঙ্করের বাস্তবিটা, এবং উনি ছিলেন একটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা মহাসাধক একজন। তখন ডিটেলস এরকম ভাবে জানতাম না, পরবর্তীতে কয়েকটা আর্টিকেলও পড়েছি এবং বই পুস্তকে আমি দেখেছি। তাই আজ অনেকদিন ধরে বাসনা ছিল যে আসবো ঘুরবো, কিন্তু সময় সুযোগ হয় না, বিভিন্নভাবে শিডিউল মেনটেন হয় না, এই কারণে আসতে পারিনি। আর আজকে আসলাম। আজকে আপনার প্রায় 5.5 ঘন্টা যাত্রা শেষে এখন আপনার 1:15 বাজে। শুরুতে আপনাকে একটা তথ্য বলি, এটার প্রবেশ ফি ধরা হয় না, এটাকে শুভেচ্ছা ফি লেখা আছে মাত্র 10 টাকা আর কি। এটা কি সাপ্তাহিক কোনো বন্ধ আছে? সাপ্তাহিক কোনো বন্ধ নাই, যে কোনো দিন আপনারা আসতে পারেন। বাস্তবিকটা তত বড় না, সীমানাটা না, খুব ছোটই। এই মুহূর্তে আপনারা ড্রোনের ভিউতে পুরো বাড়ির যে সীমানাটা দেখতে পাচ্ছেন, এই যে এখন যেটা ড্রোনের ভিউ আপনার উপর থেকে দেখতে পাচ্ছেন, এটা একটা মন্দিরটা প্রায় এখান থেকে 60 ফুটের উপরে হবে ড্রোনের ভিউতে এখন যা দেখতে পাচ্ছি। এখন আপনার ঠিক কাছাকাছি আছি এই অতীশ দীপঙ্করের যে মন্দিরটা, এই মন্দিরটা ওনার দেহাবশেষ হয়, আপনার মৃত্যু হয় চীনের তিব্বতে। এই কারণে আপনার এই জায়গায় বিভিন্ন যে ফটক আছে এবং বিভিন্ন পেজ আছে, বিভিন্ন এই যে ফেস্টুন আছে, ফেস্টুনে আপনার চাইনিজ লেখা দেখা যায়। এই ওনার মৃত্যুর পর ওনার দেহাবশেষটা থাকে তিব্বতে, তিব্বত থেকে আপনার ওনার দেহের একটা অংশ এখানে পাঠানো হয়। সেই একটা অংশকে 2টা ভাগ করে আপনার একটা যে ঢাকা পাশাপথে এই বৌদ্ধ বিহারের যে মহাবিহারটা, ওই জায়গায় একটা রাখা হয়েছে। আর দেহের একটু অংশ এই জায়গায় দেওয়া হয়েছে, অংশটা তো দেখা যায় না, আপনার ডালাইয়ের ভিতরে দেওয়া হয়েছে। এই জায়গায় আপনার বৌদ্ধদের কিছু সাধক এই জায়গায় থাকে, আপনার এই যে এই বাড়িটাতে এই ছোট একটা কোয়ার্টারের মতো এইটা, এবং ওই পাশে যে ইয়াটা, ওইটাই মূলত ওনার বাড়ি হিসেবে একটা স্মৃতিস্তম্ভের মতো করা হচ্ছে। ওই জায়গায় একটা মূর্তিও দেওয়া আছে বৌদ্ধদের। এইটা আগে চলেন এই মন্দিরটার ভিতরে যাই। এখন অবস্থান করছি আমি এই বজ্রযোগিনীতে অতীশ দীপঙ্করের বাস্তবিটার যে মন্দিরটা, এই মন্দিরটার ভিতরে আপনার কিছু ফলফলাদি আছে এবং এই জায়গায় বৌদ্ধ কিছু মূর্তি আছে। আপনার এই গৌতম বুদ্ধ যেটা, ওই গৌতম বুদ্ধের মূর্তিটা মূল একটা মূর্তি এই জায়গায় আছে। মূর্তিগুলোর রহস্য আমার জানা নাই, এটা আমি অন্য কোনো এক পর্বে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, জানি না। এই যে যদি এখানে একটা মূর্তি দেখেন আপনি, এটা খুব বড় সাদা রঙের। আর যদি এই মূর্তিটা দেখেন আপনি, এই স্ট্যাচুটা, এই যে এখন আমি যে স্ট্যাচুটার সামনে দাঁড়িয়েছি, এটা হলো কালো, সম্ভবত পাথরের মূর্তি, ধরবো না। আর এখন এই জায়গায় একটা হলো আপনার সোনালী কালার, ছোট, এর চেয়ে আকৃতিতে একটু বড়। এটা মোট এই মন্দিরের এই ভিতরে 4টা মূর্তি আছে, 4টাই আমার মনে হয় গৌতম বুদ্ধের। তবে আমার কাছে এই খাবারগুলো দেখে যা মনে হলো যে এই খাবারগুলো ভক্তদের কেউ যদি আসে তাহলে এই জায়গায় রাখে, পরবর্তীতে হয়তো বা সাধক যারা আছে ওনারা খায় আর কি। এই যে আপনার মন্দিরটা দেখেন ওপরে, এই ঠিকই একই কালচারে, বৌদ্ধদের কালচারটা যেমন হয় আর কি। আর এই জায়গায় এটা আমার মনে হয় চাইনিজ লেখা হবে, আমার কাছে যা মনে হয়। আর চতুর্দিকে আপনার ফেস্টুন দেয়া আছে, যেমন এই জায়গায় আছে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান 982, ওনার জন্ম 1054 হলো, মৃত্যু হয় আপনার তিব্বতে, মাত্র 72 বছর আয়ু পেয়েছিলেন। এটাই হলো সেই ওনার জন্মস্থান। বাবার নাম হলো রাজা শ্রী কালিয়ানাশ্রী। মানে একটা মূল কথা হলো যেটা বলতে ভুলে গেছি, আপনার ওনার বাবা কিন্তু রাজা ছিলেন এই অঞ্চলের, যা
82 খ্রিস্টাব্দে তো ওনার জন্মই, ওনার জন্মের পূর্বেই ওনার বাবা এখানকার রাজা ছিলেন। এই কারণে ওনার বাবার নামের পূর্বে এই যে কিং দেয়া আছে, মায়ের নামের পূর্বে কুইন দেয়া আছে। বজ্রযোগিনী, মুন্সিগঞ্জ, বিক্রমপুর, ঢাকা, বাংলাদেশ। প্রত্যেকটা জায়গায় আপনার এই অতীশ দীপঙ্কর সম্পর্কে কিছু না কিছু লেখা আছে। অতীশ দীপঙ্কর জন্মভিটা মেমোরিয়াল, ঢাকা বাংলা প্রতিষ্ঠিত মহামান্য সংগনায়ক শুদ্ধানন্দ ও মহাথের পরিচালনা বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। এইটা আপনার পরিচালনা করে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কর্তৃক সম্ভবত। এই জায়গায় আপনার প্রত্যেকটা জায়গায় গেলেই আপনি দেখবেন যে বৌদ্ধদের যত ধর্মগুরু আছে বড় বড় পৃথিবী বিখ্যাত, ওনাদের ছবিতে এই যে এখানে অনেকগুলো মূর্তি রাখা আছে গৌতম বুদ্ধের, 7টা। আমার পাশে এখন যে একটা ব্যানার আছে, এই ব্যানারে তিব্বতের হৈমশৈলের একটা ছবি দেওয়া আছে এবং এই জায়গায় আপনার লেখা আছে 1054 খ্রিস্টাব্দে নেপালের সীমান্ত হয়ে তিব্বতে পৌঁছান তিনি। প্রায় 13 বছর তিব্বতে অবস্থান করে বিভিন্ন ধর্মীয় কাজ, বিবিধ গ্রন্থ রচনা ও সম্পাদনা করেন এবং কদম্পা নামে বৌদ্ধ চর্চার একটি ধারা প্রবর্তন করেন। তিনি অবশেষে একটা বৌদ্ধ ধারা প্রবর্তন করেন যেটার নাম হলো আপনার কদম্পা। এটা একটা বিশেষ একটা নাম, জানি না এটা। পরিশেষে নেথাং বৌদ্ধ বিহারে 1054 খ্রিস্টাব্দে মহাপ্রয়াণ করেন, মানে মৃত্যুযাত্রাটা করেন তিনি নেথাং বৌদ্ধ বিহারে। এটা সম্ভবত আপনার চীনের তিব্বতে অবস্থিত। এটা তো অবশ্যই চীনের তিব্বতে অবস্থিত। আমার ছোটবেলা থেকেই মানে যতবারই আমি তিব্বত নামটা শুনেছি ততবারই আমার ইচ্ছে ছিল যে ওই জায়গায় যাবো, ভ্রমণ করব, দেখবো। হয়তোবা একটা সময় আপনার এটা পূর্ণ হবে, মনোবাসনাটা আল্লাহ পূর্ণ করবে এবং তখন আমাদের এই চ্যানেল এবং এই পেজেই এটা আপলোড করা হবে। আপনারা ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমাদেরকে পাশে রাখবেন এবং নতুন হিসেবে আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন। চলুন এবার মন্দির থেকে বেরিয়ে যাই।